গুড মর্নিং স্টুডেন্ট। জেএম অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের অস্থিত পৃথিবী চ্যাপ্টার থেকে ভূমিকম্প পড়াবো। আগের ক্লাসগুলিতে তোমরা অস্থিত পৃথিবী চ্যাপ্টার থেকে পাত সঞ্চালন ও অগ্নুৎপাত সম্পর্কে জেনেছিলে। আজকে তার পরবর্তী অংশ অর্থাৎ ভূমিকম্প সম্পর্কে জানতে পারবে। তাহলে সময় নষ্ট না করে আজকে ক্লাস শুরু করছি। আশা করি ভূমিকম্প সম্পর্কে তোমরা সবাই কম বেশি পরিচিত। ভূমিকম্প হলো একটি প্রাকৃতিক দুর্যোগ। ভূমিকম্পের ফলে প্রচুর সম্পত্তির ক্ষতি হয়, ঘরবাড়ি ভেঙে পড়ে, এমনকি মানুষের প্রাণহানি পর্যন্ত হতে পারে। ভূমিকম্প কাকে বলে দেখো, ভূগর্ভে সঞ্চিত বিপুল পরিমাণ অবরুদ্ধ শক্তি যখন ভূ আলোড়নের ফলে মুক্ত হয়, তখন তার আঘাতে যে আকস্মিক কম্পন তরঙ্গের সৃষ্টি হয় তাকেই বলে ভূমিকম্প বা আর্থকোয়েক। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি আকস্মিকভাবে ক্ষণিকের জন্য ভূপৃষ্ঠের কেঁপে ওঠাকেই সাধারণত ভূমিকম্প বলা হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিশেষ করে পাঁচ সীমানা বরাবর প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো ও লস অ্যাঞ্জেলস শহর দুটোর কথা আমরা সবাই জানি। সান ফ্রান্সিসকো মনোরম জলবায়ুর জন্য পৃথিবী বিখ্যাত, কিন্তু এই শহরে বসবাস করা বেশ ঝুঁকিপূর্ণ। সান ফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলস শহর দুটো সান আন্দ্রিস ফল্ট বা সান আন্দ্রিস চ্যুতির প্রায় উপরে অবস্থিত। এই অঞ্চলে পূর্ব প্রশান্ত মহাসাগরপাত উত্তরে এবং উত্তর আমেরিকাপাত দক্ষিণে পাশাপাশি অগ্রসর হচ্ছে, অর্থাৎ এটি একটি নিরপেক্ষ পাত সীমানা। এই নিরপেক্ষ পাত সীমানা বরাবর পাশাপাশি দুটি পাত অগ্রসর হওয়ার ফলে সংলগ্ন অঞ্চলটা ভূগাঠনিকভাবে অত্যন্ত অস্থির। প্রায়ই ভূ-আলোড়ন ভূমিকম্প ঘটতে থাকে। যেমন 1906 সালের শক্তিশালী ভূমিকম্পে সান ফ্রান্সিসকো শহর প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। এবার দেখো ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে। গ্রিক শব্দ হাইপো কথার অর্থ ভূগর্ভস্থ এবং সেন্টার শব্দের অর্থ কেন্দ্র। ভূ অভ্যন্তরের যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় সেই স্থান বা বিন্দুকেই সাধারণত ভূমিকম্পের কেন্দ্র বা ফোকাস বলা হয়। এদের ছবি দেখো, এই লাল অংশের মধ্যবর্তী অংশ দেখো, এই অংশটা বিন্দুটা দেখতে পাচ্ছ নীল রঙের, এই অংশটা হচ্ছে কি ভূমিকম্পের কেন্দ্র। এই ভূমিকম্পের কেন্দ্রের বৈশিষ্ট্য হলো ভূপৃষ্ঠ থেকে মূলত 16 কিমি অভ্যন্তরে অবস্থিত হয়ে থাকে। স্থিতিস্থাপক ভূত্বকের মধ্য দিয়ে কম্পন ভূপৃষ্ঠে আসে, অর্থাৎ এই কেন্দ্র থেকে ভূমিকম্পের কম্পন বা তরঙ্গ ভূপৃষ্ঠে আসে। এখানে শিলার স্খলন বা শক্তি নির্গত হয়। কেন্দ্র থেকে তরঙ্গাকারে কম্পনের মাত্রা চারিদিকে ছড়িয়ে পড়ে। এবার দেখো ভূমিকম্পের উপকেন্দ্র বা এপি সেন্টার। গ্রিক শব্দ এপি কথার অর্থ উপরস্থ, অর্থাৎ ভূমিকম্প কেন্দ্রের ঠিক 90 ডিগ্রি ভূপৃষ্ঠের উপরে অবস্থিত বৃত্তাকার বা উপবৃত্তাকার স্থান বা বিন্দুকে ভূমিকম্পের উপকেন্দ্র বলে। এই দেখো ছবি দেখো, ভূমিকম্প কেন্দ্রের ঠিক উপরে 90 ডিগ্রি কোণে অবস্থিত ভূপৃষ্ঠের উপরে অবস্থিত এই বিন্দুটি হলো ভূমিকম্পের উপকেন্দ্র। এই উপকেন্দ্রের বৈশিষ্ট্য হলো উপকেন্দ্র হলো সর্বাধিক কম্পন তীব্রতাযুক্ত অংশ। ভূগোলকের উপরে উপকেন্দ্রের ঠিক বিপরীতের স্থানকে, অর্থাৎ 180 ডিগ্রি কৌণিক দূরত্ব স্থানকে প্রতিপাদ স্থান বা প্রতিপাদ কেন্দ্র বলে। ভূগর্ভের কম্পন তরঙ্গ ভূমিকম্প কেন্দ্র থেকে ভূমিকম্প তরঙ্গ এই উপকেন্দ্রেই প্রথম এসে ধাক্কা মারে। ভূমিকম্প তরঙ্গাকারে ভূপৃষ্ঠে ধাক্কা মারছে, এই তরঙ্গটা কী জিনিস? ভূকম্প বিশারদ জন মিশেল 1755 খ্রিস্টাব্দের 1 নভেম্বর লিসবন ভূমিকম্পে সর্বপ্রথম লক্ষ্য করেন যে ভূমিকম্পের ফলে ভূকম্পের কেন্দ্র থেকে
প্রবল ঢেউ বা কম্পন তরঙ্গের আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে। এই তরঙ্গকেই তিনি ভূকম্পীয় তরঙ্গ বলে আখ্যা দেন। এই ভূমিকম্প তরঙ্গের বৈশিষ্ট্য হলো ভূকম্প তরঙ্গ চোখে দেখা যায় না। তরঙ্গের গতিবিধি ভূপৃষ্ঠের 5 থেকে 8 কিমি ভূ অভ্যন্তরে তরঙ্গের গতি অনেক বেশি। পি, এস ও এল প্রধানত 3 ধরনের ভূকম্প তরঙ্গ হয়ে থাকে, অর্থাৎ ভূমিকম্প তরঙ্গকে 3 ভাগে ভাগ করা যায়, যথা প্রাথমিক তরঙ্গ বা পি ওয়েভ, দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ বা এস ওয়েভ, আর পৃষ্ঠ তরঙ্গ বা এল ওয়েভ। প্রথমে দেখো প্রাথমিক তরঙ্গ। ভূমিকম্পের কেন্দ্র থেকে পি তরঙ্গ প্রথম এসে পৌঁছায়, তাই একে প্রাথমিক তরঙ্গ বা প্রাইমারি তরঙ্গ বা পুশ তরঙ্গ বলা হয়। এই প্রাথমিক তরঙ্গ বা পি তরঙ্গের বৈশিষ্ট্যগুলি হলো, এই তরঙ্গ ভূত্বকে এসে খুব জোরে ধাক্কা দেয় বলে একে পুশ ওয়েভ বলে। কম্পনের দিক থেকে প্রাথমিক তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ, অর্থাৎ এই তরঙ্গ দৈর্ঘ্য বরাবর প্রসারিত হয়। এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য খুব। প্রাথমিক তরঙ্গ ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল অর্থাৎ গ্যাসীয়, কঠিন বা তরল যে কোনো পদার্থের মাধ্যমে প্রসারিত হতে পারে। এই তরঙ্গের গতিবেগ সব থেকে বেশি 5 থেকে 14 কিমি পার সেকেন্ড। এবার দেখো দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ। ভূমিকম্পের কেন্দ্র থেকে সৃষ্টি হলেও এই তরঙ্গ পি তরঙ্গের পরে ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। এই কারণে একে গৌণ বা দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ বলে, অর্থাৎ ভূপৃষ্ঠে পি তরঙ্গ এসে পৌঁছানোর পর এস তরঙ্গ এসে পৌঁছায়। এস তরঙ্গের বৈশিষ্ট্যগুলি হলো, এই তরঙ্গের গতিবেগ 3.5 থেকে 7.2 কিমি পার সেকেন্ড। এই তরঙ্গ অপেক্ষাকৃত দুর্বল। এস তরঙ্গ সাধারণত অনুপ্রস্থ তরঙ্গ, অর্থাৎ এস তরঙ্গ প্রস্থ বরাবর প্রসারিত হয়। এই তরঙ্গ শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে, অর্থাৎ তরল ও গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে প্রসারিত হতে পারে না। এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য খুব ছোট বা ক্ষুদ্র। এস তরঙ্গ তরল মাধ্যমে যেতে না পারায় ভূগর্ভের 11,540 থেকে 15,940 কিমির মধ্যে এস তরঙ্গ দেখা যায় না। এই অঞ্চলটিকে সাধারণত ছায়া অঞ্চল বলা হয়। এবার দেখো পৃষ্ঠ তরঙ্গ বা এল ওয়েভ। পি ও এস তরঙ্গের মাধ্যমে ভূমিকম্পের কেন্দ্র থেকে যে শক্তি উপকেন্দ্রে এসে পৌঁছায় তার ফলে এই পৃষ্ঠ বা এল তরঙ্গের উৎপত্তি ঘটে। পৃষ্ঠ তরঙ্গের দৈর্ঘ্য অনেক বড় হয়, তাই একে দীর্ঘ বা লং বা এল তরঙ্গ বলে। এল তরঙ্গের গতিবেগ তুলনামূলকভাবে কম হয়, তা সত্ত্বেও এর বিধ্বংসী ক্ষমতা সব থেকে বেশি। এল তরঙ্গ ভূমিতে প্রবল আলোড়ন সৃষ্টি দ্বারা ভূপৃষ্ঠে ফাটল, নদীর গতি পরিবর্তন, সম্পদ ও প্রাণহানির প্রভৃতি হয়ে থাকে। এল তরঙ্গ এস তরঙ্গের মতোই শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে প্রসারিত হয়। এল তরঙ্গ সাধারণত তির্যকভাবে প্রবাহিত হয়। এল তরঙ্গ বা পৃষ্ঠ তরঙ্গ আবার দু ধরনের হয়ে থাকে, এক লাভ তরঙ্গ আর একটা হলো রেলে তরঙ্গ। লাভ তরঙ্গ দেখো, যেসব ভূপৃষ্ঠ তরঙ্গ ভূপৃষ্ঠ বরাবর সম্পূর্ণ অনুভূমিকভাবে প্রসারিত হয় সেগুলিকে লাভ তরঙ্গ বলে। আর রেলে তরঙ্গ হলো মুক্ত ভূপৃষ্ঠের উপর দিয়ে যেসব পৃষ্ঠ তরঙ্গ কিছুটা উপবৃত্তাকার গতিতে অগ্রসর হয় তাদের রেলে তরঙ্গ বলা হয়। এবার দেখো ভূমিকম্পের পরিমাপ কীভাবে করা যায়। ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করার জন্য যে যন্ত্রের ব্যবহার করা হয় তা হলো সিসমোগ্রাফ। যে যন্ত্রে ভূমিকম্পের উৎপত্তির রেখাচিত্র পাওয়া যায় তাকে সিসমোগ্রাফ বা
ভূমিকম্প পরিলিখ যন্ত্র বলে। এই যন্ত্রের প্রধান কাজ হলো উপকেন্দ্রের স্থান নির্ণয়, ভূমিকম্পের তীব্রতা নির্ণয়, ভূমিকম্পের সময় নিরূপণ এবং স্থায়িত্ব সূচক লেখচিত্র অঙ্কন করা। পৃথিবীর বিভিন্ন স্থানে প্রচুর ভূমিকম্প পরিমাপ কেন্দ্র আছে। কোনো ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যেই একাধিক সিসমোগ্রাফের তথ্য তুলনা করে ভূমিকম্পের কেন্দ্র, উপকেন্দ্রের অবস্থান, স্থায়িত্ব, তীব্রতা প্রভৃতি নির্ভুলভাবে বলে দেওয়া যায়। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা পরিমাপ করার জন্য এই যন্ত্রে একটি স্কেল ব্যবহার করা হয়, যার নাম রিক্টার স্কেল। আমেরিকার ভূকম্প বিশারদ চার্লস রিক্টার 1935 খ্রিস্টাব্দে ভূমিকম্পের তীব্রতার মাত্রা ও গতিবিধি নির্ণয়ের জন্য এই স্কেল আবিষ্কার করেন। চার্লস রিক্টার উদ্ভাবিত এই স্কেলের সূচক মাত্রা 0 থেকে 10। প্রতিটি মাত্রার ভূমিকম্প তার আগের মাত্রার চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী হয়ে থাকে। এই রিক্টার স্কেলে 1 থেকে 3 সূচক মাত্রা পর্যন্ত ধ্বংস ক্ষমতাহীন, 3 থেকে 3.9 সূচক মাত্রা অতি স্বল্প ধ্বংস ক্ষমতা, 4 থেকে 4.9 অল্প ধ্বংস ক্ষমতা রয়েছে, 5 থেকে 5.9 মাঝারি ধ্বংস ক্ষমতা সম্পন্ন এবং 6 থেকে 6.9 বেশি ধ্বংস ক্ষমতা সম্পন্ন। 7 থেকে 7.9 সূচক মাত্রা প্রবল ধ্বংস ক্ষমতা সম্পন্ন এবং 8 থেকে 10 সূচক মাত্রা ভয়ঙ্কর বিধ্বংসী ক্ষমতা সম্পন্ন। 1960 সালে চিলির ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 8.5। এবার সিসমোগ্রাফ যন্ত্রের গঠনটা দেখো। সাধারণত সব সিসমোগ্রাফের মূল গঠন এক। শক্ত ফ্রেম থেকে স্প্রিংয়ের সাহায্যে ভারী ওজন ঝোলানো থাকে। এই দেখো ছবি দেখতে পাচ্ছি আমরা। এর সাথে পিন আটকানো থাকে। আর একদিকে বেলনের গায়ে কাগজের রোল জড়ানো থাকে। ভূমিকম্পের সময় ওজনের সঙ্গে ঝোলানো পেন কাঁপতে থাকে, যার ফলে বেলনে আটকানো কাগজের গায়ে আঁকাবাঁকা ঢেউয়ের মতো দাগ পড়ে। একে সিসমোগ্রাম বলে। সিসমোগ্রাম হলো বেলনে আটকানো যে কাগজ, সে কাগজের ওপর ভূমিকম্পের ফলে যে আঁকাবাঁকা দাগ তৈরি হয় তাকেই সাধারণত সিসমোগ্রাম বা ভূকম্প পরিলেখ। এই পরিলেখে পি তরঙ্গ প্রথমে, তারপর এস তরঙ্গ ও সর্বশেষে এল তরঙ্গ থাকে। এদিকে ছবি দেখতে পাচ্ছি, প্রথমে পি তরঙ্গ, তারপর এস তরঙ্গ এবং সর্বশেষে এল তরঙ্গ আছে। এবার আজকের প্রশ্নগুলো দেখে নাও। প্রথমে দেখো, ভূমিকম্প কাকে বলে? পরের কোশ্চেন, ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র বলতে কী বোঝো? ভূমিকম্প তরঙ্গ কাকে বলে? ভূমিকম্প তরঙ্গের শ্রেণীবিভাগ করো। লাফ তরঙ্গ ও রেলে তরঙ্গ কি? সিসমোগ্রাম কি? টিকা লেখো সিসমোগ্রাফ ও রিক্টার স্কেল। আজকে এখান পর্যন্তই। অস্থিত পৃথিবীর অবশিষ্ট অংশ তোমরা পরবর্তী ভিডিওতে জানতে পারবে। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি।